আসসালামু আলাইকুম। ইরান আমেরিকার যুদ্ধে নাক গলিয়ে ব্যাপক মার খাচ্ছে সৌদি আরব। দফায় দফায় মার চলছে সৌদি আরবের উপর। গত 48 ঘন্টা ধরে চলছে সৌদি আরামকোর জিজান শহরে থাকা অয়েল রিফাইনারি, তেল শোধনাগার। এবার ইরাক থেকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সৌদি আরবের আরেকটি অয়েল রিফাইনারিতে। শুধু তাই নয়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় ইয়ানবু শহর পর্যন্ত তেলের যে পাইপলাইন, তেলের যে সরবরাহ লাইন, সেখানেও হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী। ইয়েমেনের সাথে এবং ইরানপন্থী মিলিশিয়াদের সাথে বিরোধিতায় যে ইসরায়েলের কাছাকাছি যে সৌদি আরব যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেটা শুধু সৌদি আরবের নিজের ক্ষতি নয়, সারা বিশ্বের তেলের বাজার আরো অস্থির, আরো অশান্ত হওয়ার উপক্রম। বিশেষ করে জিজান শহরের কাছে সৌদি আরবের তেলের রিফাইনারিতে যে হামলা হয়েছে, সেই ক্ষয়ক্ষতি পূরণ করে এটাকে আবার উৎপাদনে আসতে কয়েক বছর সময় লাগতে পারে। সৌদি আরবের এই সংবাদের বিস্তারিতের পাশাপাশি থাকছে ইসরায়েলের সেদ্রত শহরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা সেই ভিডিও দেখাবো। এবং ইরাকে আমেরিকার একটি লোকাস ড্রোনকে ভূপাতিত করেছে ইরানপন্থী মিলিশিয়ারা, সে ভিডিও দেখাবো। মার্কিন যুক্তরাষ্ট্রের আহত সৈন্যের সংখ্যা নিয়ে লুকোচুরি করছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবার সৈন্যের সংখ্যা, আহত সৈন্যের সংখ্যা 600-র বেশি বলে নতুন হিসাব দিয়েছে। বাড়ছে গাণিতিক হারে আমেরিকান আহত সেনার সংখ্যা। সেই সাথে একটি ভালো সংবাদ রয়েছে সুদান থেকে। সুদানের সেনাবাহিনী সুদানের রাজধানী খার্তুমের সাথে আল উবাইদ গুরুত্বপূর্ণ একটি শহরের মহাসড়কের সংযোগ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আমরা আজকে লাইভে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ড্যান্সের মাধ্যমে দেখাবো ইরানের সাথে ইসরায়েলের পরিকল্পনায়, ইসরায়েলের প্রযোজনায় এই যুদ্ধে জড়িত হয়ে 6টি বড় ধরনের বাঁশ খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বাঁশগুলো কেমন, প্রত্যেকটিকে আমরা দেখাবো। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, তাতে কি সৌদি আরবের জড়িত হওয়ার কোনো দরকার ছিল? সৌদি আরবকে বারবার এই যুদ্ধ থেকে দূরে থাকার জন্য তুরস্ক রিকোয়েস্ট করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌদি আরবে যেও সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করেছে। অনেকদিন ধৈর্য ধরেছে সৌদি আরব, কিন্তু শেষ সময় এসে আমেরিকাকে আবারও তাদের ঘাঁটি দিয়েছে। শুধু ঘাঁটি ব্যবহার করতে দিয়েই ক্ষান্ত হয়নি, সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। তারপর থেকেই চলছে পাল্টা হামলা। প্রথম হামলা হয়েছে সৌদি আরবের দক্ষিণাঞ্চল জিজান প্রদেশে, তারপরের সর্বশেষ হামলা হয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলে। আমাদের কাছে যে ভিডিও চিত্র এসেছে, তাতে গত 48 ঘন্টা ধরে জ্বলছে সৌদি আরবের জিজানে থাকা সৌদি আরামকোর তেল শোধনাগার। এত পরিমাণ ক্ষতি হয়েছে যেটা আগামী কয়েক বছরেও রিপেয়ার করা কঠিন হয়ে যাবে। অন্যদিকে নতুন করে হামলার শিকার হয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আরেকটি আরেকটি তেল শোধনাগার কিং ফাহাদ সড়কের পাশে। এই তেল শোধনাগারের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। সেই হামলার পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ছবি আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে। আমরা স্যাটেলাইট থেকে পাওয়া একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে সৌদি আরবের তেল শোধনাগারে এই ধরনের বড় একটি আক্রমণ হয়েছে। এবং ইয়াম্বু থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় যে তেল সরবরাহ লাইন, সেখানেও নতুন করে হুতিদের হামলার সংবাদ পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্কের একটা পুরস্কার পেয়েছে এবং সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানানোর আশ্বাস দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল যে সৌদি আরবকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। ইসরায়েলকে স্বীকৃতি দিলে কি পরিণতি হতে পারে সৌদি আরবের, তার কিছু ফলাফল এখনই চলে আসছে। এদিকে ইরানের পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরান বলেছে ইরানের স্বার্থে যে কোনো আঘাতের জন্য মূল্য দিতেই হবে। যারা ইরানের তেল ক্ষেত্রে আঘাত হানতে সাহায্য করবে, তাদের মূল্য তাদেরকে দিতে হবে।
ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা ইব্রাহিম আজিজি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার মূল্য রয়েছে এবং আজও সেই বাস্তবতা অপরিবর্তনীয় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিষয়টি ভালোভাবেই জানে। ইউক্রেনও খুব শিগগির টের পাবে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন ইরানের একটি অস্ত্র বোঝাই করা জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সেই হামলার পরিণতি কি হবে সেটাও ইউক্রেনকে বুঝিয়ে দেওয়া হবে কড়াই গন্ডায়। প্রিয় দর্শক, আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নের উত্তর দিব। তার আগে আমাদের হাতে আসা গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেই। সর্বশেষ সৌদি আরবে হামলাটি হয়েছিল ইরাক থেকে। ইরাকে অনেকগুলো মিলিশিয়া গ্রুপ রয়েছে ইরানপন্থী, তারাই সৌদি আরবে ড্রোন হামলা চালিয়েছে। 2019 সালেও সৌদি আরবের আরামকো কোম্পানিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছিল আনসারুল্লাহ হুতি বাহিনী। এবার ইরাক থেকে আরেকটি সংবাদ এসেছে। ইরাক আমেরিকার একটি লোকাস ড্রোন ভূপাতিত করেছে। চলুন দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ থেকে একটি ড্রোনকে ভূপাতিত করা হচ্ছে। ড্রোনটি ভূপাতিত করার পরের ছবিও এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তাদের মিলিশিয়াদের হাতে ড্রোন বিধ্বংসী এয়ার ডিফেন্স কি তুলে দিয়েছে? কিভাবে সম্ভব হলো আমেরিকার এই ড্রোনটিকে ভূপাতিত করা? ইয়েমেনের পর এবার কি ইরাকের মিলিশিয়াদের হাতেও এয়ার ডিফেন্স চলে গিয়েছে? ছোট আকারের এয়ার ডিফেন্স যেতে পারে। এদিকে ইসরায়েলের জন্য একটি বড় দুঃসংবাদ রয়েছে। ইসরায়েলের একটি বড় কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ছে চারদিকে। ইসরায়েলের সিদ্রত শহরে এই ঘটনাটি ঘটেছে। আপনারা দেখছেন ইসরায়েলের দখল করা সিদ্রত শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের কারণে। তাতে কতজন হতাহত হয়েছে আমরা এখন পর্যন্ত আপডেট নিউজ পাইনি, তবে এটি ইসরায়েলের জন্য একটা বড় ধরনের ক্ষতি। প্রিয় দর্শক, এই যুদ্ধে ইরান আমেরিকার কি ক্ষতি করতে পেরেছে তার উপর ইরানের পার্টস টুডে একটি গ্রাফিক্স তৈরি করেছে। তাতে 6টি বড় ক্ষতির বিবরণ দিয়েছে ইরানি মিডিয়া। চলুন আমরা ট্রাম্পের নাচ দেখতে দেখতে দেখে আসি। আমেরিকার যে ঈগল ছিল সেটা উঠতে উঠতে পড়ে গেল। 1 নাম্বার ক্ষতি হয়েছে ইরানের সাথে যুদ্ধে এসে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির যে একটা পাওয়ার, একটা দাপট ছিল, সেটা চুরমার হয়ে গিয়েছে। আমেরিকাকে অনেক দিন ধরে পাল্টা হামলা করে আমেরিকার পরাশক্তির অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। 2 নাম্বার, মার্কিন সেনাবাহিনীর প্রতিরোধ ক্ষমতার বিশ্বাসযোগ্যতা। এতদিন ধারণা করা হয়েছিল যে আরব রাষ্ট্রগুলোকে নিরাপত্তা দিতে পারে আমেরিকান এয়ার ডিফেন্স। এখন দেখা গেল ইরানের হামলায় আমেরিকার 38টি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান এবং স্যাটেলাইট ইমেজ দিয়ে তারা প্রমাণ করেছে আমেরিকার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকা নিজেই নিজের ঘাঁটিগুলোকে নিরাপত্তা দিতে পারছে না। এমনকি সবশেষ আমেরিকা এলাও করেছে ইরানের মিসাইলকে তাদের ঘাঁটিতে প্রবেশ করতে। তাদের হাতে এত অল্প সংখ্যক ইন্টারসেপ্টর ছিল, শুধুমাত্র যেখানে সৈন্যরা অবস্থান করছিল সেই জায়গাটাকে রক্ষা করা হয়েছে। আর এয়ার ডিফেন্স, অন্যান্য যন্ত্রপাতি ধ্বংস হোক। ভয়াবহ অস্ত্র সংকটে পড়েছে আমেরিকা এবং আমেরিকা এখন আর কাউকে প্রোটেকশন দিতে পারছে না, এইরকম একটা নতুন মেসেজ যাচ্ছে। পশ্চিম এশিয়ায় আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল, বহু বছর ধরে আমেরিকা এই ঘাঁটিগুলোকে তৈরি করেছিল। এই ঘাঁটিগুলোকে একটার পর একটা গুড়িয়ে দিয়ে এশিয়া থেকে আমেরিকান সেনাবাহিনীকে গাট্টি বুস্কা বেঁধে আবার আটলান্টিক পাড়ি দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিচ্ছে ইরান। হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হারিকেন। যুক্তরাষ্ট্রের রাডার এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা ছিল, যেটা ইরান থেকে যখন কোনো প্লেন উড্ডয়ন করত কিংবা কোনো মিসাইল উড্ডয়ন করত, সাথে সাথে এই রাডারে ধরা পড়তো এবং মেসেজ চলে যেত ইসরায়েলের কাছে। ইসরায়েলের এয়ার ডিফেন্স সক্রিয় হতো। এখন ইরানের পাল্টা হামলায় এই রাডার, এই কমিউনিকেশন সিস্টেমগুলো ধ্বংস হয়ে যাওয়ায়
অন্ধ হয়ে গিয়েছে আমেরিকান এয়ার ডিফেন্স। তারা টের পাচ্ছে না কোথা থেকে কখন মিসাইল আসছে, যে কারণে ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়ছে। ওয়াশিংটনের নিরাপত্তা বলয়ের প্রতি যুক্তরাষ্ট্রের মিত্রদের যে আস্থা ছিল সেই আস্থা কমে যাচ্ছে। অর্থাৎ আমেরিকা এখন আর তার পরাশক্তি ছায়ার নিচে কোনো দেশকে নিরাপত্তা দিতে পারবে না, পারছে না। সেটাই এই গ্রাফিক্সে বলা হয়েছে। এবং সর্বশেষ, আমেরিকার উন্নত যুদ্ধ বিমানের অপরাজিত থাকার যে ধারণা ছিল সেই ধারণাকে ধ্বংস করে দিয়েছে ইরান। আমেরিকার F-15 ফাইটার জেট, F-35 সহ বিভিন্ন মডেলের ফাইটার জেট গুলো ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে ইরানের সাথে যুদ্ধে। এই যুদ্ধে আমেরিকা শুধু সামরিক সামরিক যন্ত্রপাতি ক্ষয় করেনি, আমেরিকার একটার পর একটা ড্রোন এবং ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যেন আমেরিকার মান সম্মানও বিধ্বস্ত হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন প্রশ্ন করেছেন, আপনি তো সারার খুব প্রশংসা করেন, তাহলে ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি কেন? ইসরায়েলের সাথে সিরিয়া এখনো কোনো নিরাপত্তা চুক্তি করেনি, কিন্তু নিরাপত্তা চুক্তির ব্যাপারে আলোচনা করছে। এই নিরাপত্তা চুক্তিতে কি থাকবে আমি আগের লাইভে সেটা আলোচনা করেছি, তারপরে সংক্ষেপে বলি। এখন পর্যন্ত যেই আলোচনা চলছে তাতে তাতে সিরিয়ার শর্ত হলো ইসরায়েলকে 1974 সালের চুক্তি অনুযায়ী যেই জায়গাগুলো ইসরায়েলি সেনারা দখল করেছে সেই জায়গা থেকে চলে যেতে হবে, অর্থাৎ সিরিয়ার মাটি সিরিয়ার কাছে ফেরত দিতে হবে। 2 নম্বর শর্ত, গোলান মালভূমি যে সিরিয়ার সম্পদ এটাকে স্বীকৃতি দিতে হবে। এই দুটা যদি সিরিয়ার কাছে ইসরায়েল দিতে রাজি হয়, তাহলে ইসরায়েলের সাথে একটা নিরাপত্তা চুক্তি করবে যে ইসরায়েল সিরিয়াতে হামলা করবে না, সিরিয়াও ইসরায়েলে হামলা করবে না। এখন সিরিয়া চাচ্ছে না এই মুহূর্তে ইসরায়েলের সাথে কোনো যুদ্ধ জড়াতে, কারণ তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেই। যুদ্ধ বিধ্বস্ত এই দেশের হাতে কোনো বিমান বাহিনী নেই, কোনো এয়ার ডিফেন্স নেই। সে কারণে তারা আলোচনা চুক্তি কূটনৈতিক মাধ্যমেই ইসরায়েলকে ঠেকিয়ে রাখতে চাইছে। এখন এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে। কেউ মনে করতে পারে যে ইসরায়েলের সাথে কিসের আলোচনা, কিসের চুক্তি, এখনই ইসরায়েলে হামলা করা উচিত, মৌমাছির মতো আক্রমণ করা উচিত। এখন যদি সিরিয়া ইসরায়েলে আক্রমণ করে, তাহলে সিরিয়ার পক্ষে কি ইসরায়েলকে মোকাবেলা করা সম্ভব? যেখানে ইরানের মতো একটা দেশ ইসরায়েলকে মোকাবেলা করতে যে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, ত্যাগ স্বীকার করেছে। ইরানের যে পরিমাণ মিসাইল ডিফেন্স রয়েছে সেই পরিমাণ মিসাইল ডিফেন্স, এয়ার ডিফেন্স সিরিয়ার নেই। সে কারণে সিরিয়ার সরকার হয়তো আপাতত একটা চুক্তির মাধ্যমে ইসরায়েলি সেনাদের হাত থেকে নিজের ভূখণ্ডকে রক্ষা করতে চাইছে এবং নিজেদের উন্নয়ন প্রস্তুতির কাজটাকে এগিয়ে নিতে চাইছে। তবে ইসরায়েলের সাথে কারোরই চুক্তি চিরকালীন বা চিরস্থায়ী নয়, অতীতে এর অনেক নজির রয়েছে। এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি, আলোচনা চলছে। নিউজ এতটুকু। ইব্রাহিম থাউরে নিয়ে নিউজ কথা বলেছেন। আমরা এই ধরনের কিছু সংবাদ শুনতে পাচ্ছি, ইব্রাহিম থাউরে মসজিদে নামাজে বাধা দিচ্ছে এবং সিলেবাস চেঞ্জ করছে, নানা ধরনের ইসলাম বিরোধী কাজ করছে। ইব্রাহিম থাউরে সামরিক অভ্যুত্থান করে ক্ষমতায় নিয়েছিল আফ্রিকার একটি দেশের, এবং তারপর পশ্চিমাদের বিরোধিতা করে অনেক জনপ্রিয় হয়েছে। কিন্তু ইসলামের বিরোধিতা করলে, ইসলামকে বাধাগ্রস্ত করলে থাউরের এই জনপ্রিয়তা খুব বেশি দিন থাকবে বলে আমরা মনে করি না। তুরস্কের F-35 এর পাওয়ার কোনো চান্স আছে কিনা, বিষয়টি এখনো ঝুলন্ত অবস্থায় আছে। মার্কিন প্রেসিডেন্ট বলছে তুরস্ককে F-35 দেয়া হবে, কিন্তু মার্কিন আহ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখনো আইনগত বাধা আছে। এই বিষয়ে এখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেরিকা যাচ্ছেন। আমেরিকা সফরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী না, মোদী আর নেতানিয়াহু আসলে ভাই ভাই, একজনের নাম জায়গায় আরেকজন বলে ফেলেছি। তাদের পলিসি, তাদের চিন্তা ভাবনা কাছাকাছি। তো নেতানিয়াহুকে খুশি করার জন্য এরকম একটা ঘোষণা দিতে পারে, চূড়ান্ত কোনো ডিসিশন এখনো আসেনি।
একজন প্রশ্ন করেছেন, আল সারা জোলানিকে বসিয়েছে তো তুরস্ক, তুরস্ক সেটা প্রোটেক্ট করুক। তুরস্ক প্রোটেক্ট করার চেষ্টা করছে। তুরস্কের হস্তক্ষেপের কারণেই ইসরায়েল সিরিয়াতে এখন আর হামলা করছে না, বড় ধরনের বিমান হামলা করছে না। তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলোতে এয়ার ডিফেন্স বসিয়ে ফেলেছে। এই এয়ার ডিফেন্সের আওতায় রয়েছে দামেস্ক নয়, আলেপ্পো শহর এবং আশেপাশের শহরগুলো। এবং তুরস্ক দামেস্কেতেও গুরুত্বপূর্ণ রাডার বসিয়েছে। কিন্তু সিরিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশের জন্য প্রয়োজনীয় এয়ার ডিফেন্স, অন্যান্য সামরিক সরঞ্জাম সেট আপ করতে সময় লাগবে। এটা ওভারনাইট, রাতারাতি সম্ভব না। সিরিয়া একটা অনেক বড় দেশ। কত বড় দেশ মানচিত্র খুলে দেখতে পারেন। একজন চাইছেন সৌদির সমস্ত তেল শোধনাগার ধ্বংস করা হোক। সৌদির সমস্ত তেল শোধনাগার ধ্বংস করলে বাংলাদেশের মানুষ গাড়ি চালাবে কিভাবে? আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, সৌদি আরব ইসরায়েল আমেরিকার যুদ্ধে পা না দেয়। সৌদি আরবে অসংখ্য বাংলাদেশি রয়েছে, 50 লক্ষ বাংলাদেশি রয়েছে। সৌদি আরবের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায়, সবার আগে পিছনে লাথি খাবে বাংলাদেশিরা। সুতরাং সৌদি কিংবা ইরান কোনো মুসলিম দেশের ক্ষতি চাবেন না। এগুলো খুব খারাপ কথা, বিদ্বেষ। আমাদের শিয়াদের বিরুদ্ধে কোনো বিদ্বেষ নেই, সুন্নিদের বিরুদ্ধেও কোনো বিদ্বেষ থাকা উচিত নয়। সৌদি সরকারকে আল্লাহ হেদায়েত দান করুক, তারা যেন নিজের ভালোটা বোঝে এবং আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধে পা না দেয়। ইরান কি ইউক্রেনের উপরে হামলা চালাতে পারে? ইরান একটি মিসাইলের মিসাইলের রেডিয়াস দেখিয়েছে যে তাদের মিসাইল ইউক্রেন পর্যন্ত পৌঁছতে সক্ষম। তবে ইউক্রেনের মূল ভূখণ্ডে হামলা না করলেও ইউক্রেনের গুরুত্বপূর্ণ জাহাজে হামলা চালাতে পারে। এবং ইউক্রেনের বিরুদ্ধে ইরানের মিসাইলকে বহু বছর ধরে ব্যবহার করছে রাশিয়া। ইরানের যে শাহেদ ড্রোন, এটা রাশিয়া সংগ্রহ করেছে, এটাকে আরো ডেভেলপ করেছে এবং এটাকে ব্যবহার করছেন। সুতরাং ইউক্রেন যুদ্ধে ইরানের একটা ভূমিকা আছে, যে কারণেই ইরানের বিরুদ্ধে ইউক্রেনের এরকম একটি অ্যাকশন দেখা গিয়েছে। আপনারা কেউ একটি প্রশ্ন বহুবার করবেন না দয়া করে, তাহলে অন্যরা প্রশ্ন করার সুযোগ পায় না। কিছু কিছু ভাই আছে যারা একটি প্রশ্ন অসংখ্যবার করেছেন। বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তুরস্কের কোনো সামরিক চুক্তি হয়েছে কিনা? ওরকম কোনো সামরিক চুক্তির তথ্য আমরা পাইনি। সামরিক চুক্তিগুলো সাধারণত সেনাপ্রধানরা করে না, এগুলো রাষ্ট্রপ্রধানের কাজ। সম্ভবত অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন, সেই সময় এই ধরনের চুক্তি হবে। তবে চুক্তির আগের যে আলোচনাগুলো, পরিদর্শনগুলো, টেকনিক্যাল বিষয়গুলো, এগুলো সেনাপ্রধান এবং তার সাথে থাকা টেকনিক্যাল টিম পর্যবেক্ষণ করে এসেছেন, আলোচনা এগিয়ে নিয়েছেন। চুক্তি করার এই অফিসিয়াল কাজগুলো সাধারণত প্রধানমন্ত্রী বা মন্ত্রী লেভেলের মানুষেরা করে। প্রিয় দর্শক, আমাদের আজকের লাইভে আমরা সবশেষ একটি সংবাদ দেব। তার আগে একজন মানুষ প্রশ্ন করেছেন, ভারত কি আমাদের উপর হামলা করার ক্ষমতা রাখে? এই প্রশ্নটার একটা উত্তর দেই। ভারত ততদিন পর্যন্ত আমাদের দেশের উপর হামলা করার ক্ষমতা রাখে না যতদিন পর্যন্ত পাকিস্তান শক্তিশালী আছে। ধরুন পাকিস্তান নামে কোনো দেশ নেই, তাহলে ভারতের পক্ষে বাংলাদেশকে আক্রমণ করা, ক্ষতি করা কোনো বিষয় নয়। ভারত কারো কথা চিন্তা করবে না। ভারতের ইতিহাস হলো অন্যের ভূখণ্ড দখল করার। ভারত এইভাবে হায়দ্রাবাদ দখল করেছে, সিকিম দখল করেছে, মণিপুর দখল করেছে, অরুণাচল দখল করেছে, নাগাল্যান্ড দখল করেছে। এগুলো কখনোই ভারতের অংশ ছিল না। ভারত ছোট্ট একটা পর্তুগিজ উপনিবেশ ছিল, সেই জায়গাটা দখল করেছে, সম্ভবত নাম গোয়া। তো এই দখলদারিত্বে ভারতের একমাত্র ভয় পাকিস্তান। এখন যদি বাংলাদেশে ভারত আক্রমণ করতে চায়, ভারতের সবার আগের টেনশন, এইদিকে ভারত মিলিটারি মুভ করলে ওইদিকে পাকিস্তান মিলিটারি মুভ করবে। ভারতের মিলিটারির সংখ্যা যদি 12 লাখ হয়, ভারতের পক্ষে আমাদের সাথে 12 লাখ সৈন্য নিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। ভারতের সাথে চীনের একটা বিশাল বর্ডার রয়েছে, সেখানে সবসময় স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান সেনারা। ভারত যদি অরুণাচল থেকে তাদের সৈন্যদের বাংলাদেশ বর্ডারের দিকে পাঠায়, তাহলে অরুণাচলকে প্যাকেট করে নিয়ে যাবে চীন। সুতরাং ভারতের যত সৈন্য, তত সৈন্য আমাদের সাথে যুদ্ধ করতে কখনোই আসতে পারবে না। ভারত যদি তার মিলিটারিকে বাংলাদেশের দিকে মুভ করায়, তাহলে পাকিস্তান কাশ্মীরকে নিয়ে যাবে। আবার ভারত যদি অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম এই অঞ্চল থেকে তার সব মিলিটারিকে বাংলাদেশ বর্ডারে পাঠায়, তাহলে এই জায়গাগুলো স্বাধীন হয়ে যাবে। সুতরাং ভারতের সেনাবাহিনীর সাইজ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং বাংলাদেশের সেনাবাহিনীর যে ইমানি
তেজ, যে মজবুত ইমান রয়েছে, আমাদের যে স্লোগান রয়েছে নারায়ে তাকবীর, আমাদের একজন সৈন্য তাদের 10 জন সৈন্যের জন্য যথেষ্ট, বিশ্বাস করেন? এবং কিছুদিন আগে আমাদের সেনাবাহিনীতে নারায়ে তাকবীর স্লোগান ওঠাতে ভারতের দাদাদের কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এই বাংলার শাসক শেরশাহ, বাংলা বিহার শাসক শেরশাহ দিল্লি দখল করেছিল, দিল্লি শাসন করেছিল, এবং তখনও স্লোগান ছিল নারায়ে তাকবীর। শেরশাহর জীবনী পড়ে দেখতে পারেন। তো ভারত বাংলাদেশকে আক্রমণ করার দুঃসাহস করবে না। যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে, ভারত 7 টুকরা হয়ে যাবে, কমপক্ষে 7 টুকরা। সুতরাং ভারত নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাদের তারপরেও ভয় লাগে তারা কর্নেল হাসিনুর রহমানের আলোচনাগুলো শুনবেন। তিনি একদম ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন ভারতের আর্মি কতটা দুর্বল, কতটা কাপুরুষ। আরেকটি নিউজের কথা ভেবেছিলাম, হ্যাঁ মনে পড়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে। বলা হচ্ছে এই ড্রোনটি তুরস্কের তৈরি করা একটি ড্রোন। যদিও এখন পর্যন্ত আমরা 100% নিশ্চিত হইনি ড্রোনটি কাদের। যদি ধরে নেওয়া হয় এটি তুরস্কের তৈরি করা ড্রোন, তাহলে বড় প্রশ্ন, তুরস্কের কি উচিত সৌদি আরবের কাছে ড্রোন পাঠানো? এবং এই ড্রোন দিয়ে যদি অন্য আরেকটি মুসলিম দেশের বিরুদ্ধে আক্রমণ হয়, তাহলে তুরস্কের সৌদির সাথে এই ড্রোন চুক্তি নিয়ে আলোচনা করা উচিত কিনা। 2023 সালে তুরস্ক থেকে সৌদি আরব $3 বিলিয়ন আকিঞ্জি ড্রোন সংগ্রহ করে, এবং তুরস্ক থেকে চুক্তি হয় যে সৌদি আরবের ভেতরেই এই ড্রোনের ফ্যাক্টরি তৈরি হবে, টেকনোলজি ট্রান্সফার হবে, সৌদি আরবের পাইলটদেরকে প্রশিক্ষণও দেয় তুরস্ক। কিন্তু তখন ইয়েমেনের সাথে সৌদি আরবের তেমন কোনো উত্তেজনা ছিল না, সংঘাত ছিল না। তুরস্কের টার্গেট ছিল সৌদি আরব যেখানে চীনের, আমেরিকান ড্রোন কিনছে সেই মার্কেটটা তুরস্ক দখল করতে চায় এবং সৌদিকে তুরস্কের প্রতি নির্ভরশীল করতে চায়। কিন্তু তার মানে এই নয় যে তুরস্কের তৈরি করা ড্রোন দিয়ে সৌদি আরব ইয়েমেনের মানুষদেরকে আক্রমণ করবে কিংবা অন্য কোনো মুসলিম দেশে আক্রমণ করবে। এই জায়গায় নতুন করে চিন্তা করার বিষয় হয়েছে। যদি এই সংবাদটি সত্য হয়ে থাকে, তাহলে সৌদি আরবে তুরস্কের ড্রোন রপ্তানির ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত? ইরানের কোন স্যাটেলাইট আছে কি? ইরানের অনেকগুলো স্যাটেলাইট আছে। ইরান বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত একটি দেশ। ইরান নিজেরাই স্যাটেলাইট তৈরি করে এবং সেই স্যাটেলাইটের মাধ্যমে তার শত্রুদের উপর নজরদারি করতে পারে। আজকের মতো লাইভ শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশের আজাদি কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকুক, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।